তুর্কির একটি রহস্যময় অভিশপ্ত গ্রাম। বাতাস এখানে ভারী, তার অলিগলিতে মিশে আছে রহস্যময় ভয়ের ছাপ। দীর্ঘ 25 বছর ধরে এখানে কেউ বাচ্চা জন্ম দিতে পারে না। গর্ভবতী হলেও অকাল প্রসবে তাদের মৃত্যু ঘটে। অতীতে গ্রামটিতে যে ভয়াবহ ঘটনাটি ঘটে গিয়েছিল তা ছিল দুঃস্বপ্ন থেকেও বেশি, তবে বাস্তব। কারণ জিন এখানে তার প্রতিশোধ নিতে মরিয়া। আর এই কারণেই গ্রামটিকে ডাকা হয় জিনের গ্রাম। আর এই গ্রামকে ঘিরেই সত্য ঘটনা অবলম্বনে 2015 সালে নির্মিত হয় একটি সিনেমা, যার স্টোরি টেলিং, গল্পের টুইস্ট আর মুহূর্তগুলো আপনার শরীরে ভয়ের শিহরণ জাগাতে যথেষ্ট। এক্সপ্লেইন হচ্ছে টার্কিশ হরর প্রেতালাপ প্রেজেন্স সিন কুয়োসো। তো কি অবস্থা সবার? আমি শুভ্র আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন প্রেতালাপ। তবে চলুন চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরু। দেখা যায় গ্রামের পথ দিয়ে একটা গাড়ি যাচ্ছে, যার ভেতরে আমরা একটা মেয়ের কণ্ঠে শুনতে পারি সে তার মাকে বলছিল, মা আমরা কি বাড়িতে চলে যাচ্ছি? তার মা উত্তর দেয়, হ্যাঁ চলে যাচ্ছি। মেয়েটি বলছিল, এখানে আমি আমার বন্ধুদের সাথে খেলতে চাই মা। তার মা বলে, বাড়িতে গিয়ে খেলনা দিয়ে খেলো, কিন্তু এখন এখান থেকে যাওয়া জরুরি। আবারও মেয়েটি তার মাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার জন্য একটা ভাই এনে দেবে? আমার ভাই হবে? তার মা বলে, হ্যাঁ হতেও পারে। তখন আমরা মেয়েটিকে দেখতে পারি যে কিনা গাড়ির উইন্ডো দিয়ে বাইরে দেখছিল, তবে আকাশে ছিল অনেকগুলো কাক। আর তখনই সেই কাকগুলো অদ্ভুতভাবে গাড়ির কাচের মধ্যে পড়তে থাকে, ধাক্কা খেতে শুরু করে। আর সেখানে তাদের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়। তারপরে কেটে যায় অনেক দিন। গ্রামের একটা বাড়িতে আমরা সেই মহিলাকে দেখতে পারি যাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। অনেকদিন পর তার জ্ঞান ফিরল। তার নাম সালমা। সেখানে তখন একটা মহিলা আসে তাকে পানি খাওয়াতে। সালমা জিজ্ঞেস করতে থাকে, আমার স্বামী কোথায়, আমার মেয়ে কোথায়? কিন্তু আজব বিষয় হচ্ছে মহিলাটি কিছুর উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সালমার পেছনে আমরা দেখতে পারছিলাম এক ভয়ঙ্কর রক্তাক্ত অবয়বকে, যদিও সে পেছনে ফিরে কাউকেই দেখতে পারে না এবং সে আবারও জ্ঞান হারায়। নিঝুম রাত। সালমা তখন ঘুমাচ্ছে। কে যেন হঠাৎ করে তার নাম ধরে ডাকতে শুরু করলো। বলল, আমি এখানে সালমা, এদিকে এসো। সালমা যখন শব্দ অনুসরণ করে জানালার সামনে যায়, পর্দাটা সরাতেও কাউকেই সে দেখতে পায় না। সে সেখান থেকে ফিরে আসার সময় জানালাতে আবারও একটা শব্দ হয়। এবার যখন সে গিয়ে পর্দা সরায়, সালমা দেখতে পারে তার স্বামীর রক্তাক্ত অবয়ব সেখানে দাঁড়িয়েছিল। সে তো চিৎকার দেয়। তার চিৎকার শুনে ঘরে প্রবেশ করে সেই মহিলাটি আর তার স্বামী। সালমা তখন ওই লোকটাকে ধরে জিজ্ঞেস করতে শুরু করে, আমার স্বামী কোথায়, আমার মেয়ে কোথায়, আপনারা কিছু বলছেন না কেন? তখন সেখানে সালমার মেয়ে উপস্থিত হয়। এটা হচ্ছে তার মেয়ে জায়নাব। আর সালমা একটু পর পর যে রক্তাক্ত লোকের অবয়বটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে তার স্বামী জামিল। কিন্তু এখানে তো তার স্বামীর কোনো অস্তিত্ব সে দেখতে পাচ্ছে না। সালমা সেখানে তার মেয়েকে নিয়ে সেই দম্পতির সাথে খাবার খেতে গেলে সেখানে তারা একটা বুড়ো লোককে দেখতে পারে, যেই লোকটি হচ্ছে প্যারালাইজড, নিজে কিছুই করতে পারে না। খাবার খাওয়ার সময় সালমা সেখানে জিজ্ঞেস করছিল, আমার স্বামী জামিল কোথায়? লোকটার নাম কাশিম। সে বলে, তোমরা গুরুতরভাবে আহত হয়েছিলে দুর্ঘটনায়। তোমার স্বামী জামিলকে আমরা শহরে একটা হসপিটালে ভর্তি করেছি। এখন এই কথা শুনে তো সালমা উত্তেজিত হয়ে যায়। সে এখনই যাবে সেখানে, কোথায় আছে তার জামিল। কিন্তু কাশিম তাকে বলে, শান্ত হন, কালকে সকালে সেখানে যাওয়া যাবে। কিন্তু সালমা কোনোভাবেই কোনো কথাই শুনছিল না। সে সেখান থেকে বের হতেই কাশিমের স্ত্রী নিসা দরজার সামনে এসে দাঁড়ায়। আর তখনই সালমার মাথা ব্যথা শুরু হয়। আর তার কল্পনায় আমরা একটা বিষয় জানতে পারি। দেখা যায় সে তার হাজব্যান্ড জামিলের সাথে একটা রুমে বসে কথা বলছে। সেখানে তারা খুবই দুঃখী ছিল একটা সন্তান লাভের আশায়। অনেক চেষ্টা করেও তাদের কোনো সন্তান হচ্ছিল না। তখন জামিল তাকে বলছিল, আমাদের তো একটা মেয়ে আছেই, জায়নাব, তাকে নিয়ে আমরা বাঁচবো। কিন্তু সালমা বলছিল, সে তো আমাদের রক্তের কেউ না। মানে বন্ধুরা, জায়নাবকে তারা অ্যাডপ্ট করেছিল। যাই হোক, রাতে আমরা দেখতে পাচ্ছিলাম কোনো এক কারণে ছটফট করছিল সালমা, আর তার পায়ের কাছে অদ্ভুতভাবে বসেছিল জায়নাব। মনে হচ্ছিল সে কোনো কিছুর দ্বারা পজেস। সেখানে আমরা দেখতে পারি সে হেঁটে হেঁটে বাহিরে চলে যায় এবং যেটা দেখছিল সেই নিসা নামের মহিলাটি। আমরা দেখতে পারি জায়নাব চলে যায় সেই গ্রামের একটা কুয়ার কাছে, রহস্যময় ভাবে তাকিয়ে থাকে। তবে তার পাশে আমরা আরো কিছু ছেলে মেয়েদেরকে দেখতে পাচ্ছিলাম, যাদেরকে দেখে
এতটুকু বোঝা যায় যে তারা কোনো সাধারণ মানুষ নয়, কিছু একটা হতে যাবে। ঠিক সে সময় নিসা জাইনাবকে এসে ধরে ফেলে আর বলতে থাকে, তাকে নিয়ে যেও না, তাকে নিয়ে যেও না। সেখানে কাশিমও তখন চলে আসে আর তাকে নিয়ে ঘরে ফিরে আসে। এদিকে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে সালমার ঘুম ভাঙে আর সে দেখতে পারে নিসা আর কাশিম জাইনাবকে তার কাছে দিয়ে গিয়েছে। পরের দিন সকাল, সালমা যখন চোখ খুলে সে আবারও তখন তার স্বামী জামিলের ভয়ানক অবয়ব দেখতে পায়, যেটা কিনা ভয়ের সাথে সাথে তার চিন্তাও বাড়িয়ে দিচ্ছে। এই বিষয়টা তখন সে কাশিমকে জানায়। কাশিম বলে, চিন্তার কিছু নেই, আমি এখনই একটা গাড়ির ব্যবস্থা করে তোমাকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেব, তোমার স্বামী জামিলের কাছে যাব। সালমা তখন বলল, আমাদের গাড়িটা কোথায়? কাসিম জানায়, দুর্ঘটনায় গাড়িটা দুমড়ে মুচড়ে একদমই নষ্ট হয়ে গিয়েছে, চলার মতো না। তবে সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম জাইনাব সালমার সাথে কথা বলছিল না। সালমা জিজ্ঞেস করে, মা তোমার কি হয়েছে? তুমি আমার সাথে ভালো করে কথা বলছো না কেন? জাইনাব বলে, তুমি আমাকে ভালোবাসো না মা? আমি সেদিন শুনেছি তোমার আর বাবার কথা, তোমরা তো আমাকে দত্তক নিয়েছিলে, আমি তোমাদের সন্তান নই। এখন এটা শোনার পরে সালমা মিথ্যা কথা বলতে থাকে, বলে, এগুলো তুমি বিশ্বাস করো না মা, তুমি আমাদেরই সন্তান, বোঝার চেষ্টা করো, আমরা তোমাকে নিজেদের চেয়ে বেশি ভালোবাসি। আমরা দেখতে পাচ্ছিলাম নিসা এগুলো অদ্ভুত ভাবে দেখছিল। সেদিন গোসল করার পর সালমা যখন জানালা দিয়ে উকি দিয়ে কাশিমের বাবাকে দেখার চেষ্টা করছিল, সেই বৃদ্ধা লোকটি তৎক্ষণাৎ তার দিকে অদ্ভুতভাবে চেয়ে ভয়ানক আচরণ করতে শুরু করে। সালমা তো এটাতে খুবই ভয় পেয়ে যায়, কেননা এই লোকটা তো প্যারালাইজড, কিন্তু মুহূর্তেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। অন্যদিকে সালমা এসে দেখতে পারে নিসা কোথায় যেন যাচ্ছে। সে তখন তার পেছনে যায়, দেখতে পারে নিসা একটা টিনের ঘরে ঢুকলো। সে ভেতরে উকি দিতে দেখতে পারে সে একটা ছোট বাচ্চা কোলে নিয়ে ঘুম পাড়ানির গান গাইছে। তখনই সালমার মনে হয় বাইরে থেকে কেউ যেন তাকে ডাকলো, কিন্তু পেছনে চেয়েও সে কাউকেই দেখতে পায় না। আবারও যখন ভেতরে উকি দেয় সে, তখন সেখানে নিসা একদমই সামনে ছিল তার, এবং তার কোলে কোনো বাচ্চা ছিল না। সে তো চমকে যায়, কিন্তু নিসা সেখানে তাকে কিছু না বলে চলে আসে। সালমা কৌতূহলবশত সেই রুমে প্রবেশ করলে দরজাটা আপনা আপনি লেগে যায়। সে তো দরজা খোলার আপ্রাণ চেষ্টা করে কিন্তু পারে না। সামনে থেকে কেউ যেন তাকে ডাকছে। সে যখন এগিয়ে যায় দেখতে পারে একটা কুয়া, এবং তার ভেতর থেকে তার হাজবেন্ডের কণ্ঠে অর্থাৎ জামিলের কণ্ঠে তাকে কেউ ডাকছে। সে যখন মুখ দিয়ে দেখতে চায়, কোনো এক ভয়ানক শক্তি তাকে কুয়োর ভেতরে টেনে নিতে চাইছিল। তাকে তখন ধরে ফেলে তাদের মেয়ে জাইনাব। তবে আমরা দেখতে পারি আসলে সেখানে তো কোনো কুয়াই ছিল না, কিন্তু আরো অদ্ভুত ঘটনা হচ্ছে সেখান থেকে জাইনাব হেঁটে হেঁটে কোথাও চলে যাচ্ছিল। সালমা যখন জিজ্ঞেস করছিল, তুমি কোথায় যাচ্ছ, সে উত্তর দেয়, আমি আমার বন্ধুদের সাথে খেলতে যাচ্ছি মা। তারা কারা এটা জিজ্ঞেস করলেও জাইনাব কোনো উত্তর দেয় না, বশীকরণের মতো শুধু চলতে থাকে। সালমা পেছনে পেছনে যায় আর দেখতে পারে গ্রামের শেষ প্রান্তে একটা জঙ্গলের কাছে গাছের কাছে এসে দাঁড়িয়েছে জাইনাব। সে যখন জাইনাবকে ধরতে যায় তখনই একটা ভয়ঙ্কর অবয়ব সালমার সামনে আসে, যেটা তৎক্ষণাৎ আবার উধাও হয়ে যায়। এতে তো সে প্রচন্ড ভয় পায়। জাইনাব তার মাকে বলে গাছের উপরে দেখতে। সালমা যখন গাছের উপরে তাকায় দেখতে পারে সেখানে অসংখ্য বাচ্চার দেহ ছিল, যেগুলো ঝুলেছিল। এইসব দেখে সেখানে সে থাকতে না পেরে মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসে। দেখতে দেখতে রাত হয়ে গেল, কিন্তু গাড়ি আনার কথা বলে কাসিম যে কোথায় গেল সে এখনো বাড়িতে ফিরল না। সালমা তো নিসাকে বলে, তোমার স্বামী কোথায়? কিন্তু আশ্চর্য বিষয়, নিসা এই বিষয়ে কোনো কথাই তার সাথে বলে না, সেখান থেকে চলে যায়। সে যখন কাসিমের প্যারালাইজড বাবার কাছে যায়, অদ্ভুতভাবে সেই বৃদ্ধা লোকটি তার হাত ধরতে চায় এবং নড়তে শুরু করে। তখনই সেখানে কাসিম এসে উপস্থিত হয়। সালমা তো প্রশ্ন করতে শুরু করে, আপনি সারাদিন কোথায় ছিলেন? গাড়ি নিয়ে আসার কথা বলে আমার স্বামী জামিল কেমন আছে? সে কি আদৌ বেঁচে আছে? কি শুরু করেছেন আপনারা? আমাকে কিছু বলছেন না কেন? কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম তারা তাও কিছু বলছিল না। এজন্য দেখা যায় সালমা এবার জাইনাবকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তারা পুরো গ্রামটিতে বাড়িগুলোতে গিয়ে সাহায্য চাইতে শুরু করে, বলতে থাকে আমাদেরকে সাহায্য করুন, আমরা বিপদে পড়েছি। কিন্তু আশ্চর্য বিষয়, গ্রামের কেউ একটা দরজাও খোলে না, সাড়া দেয় না। তারা যখন হাঁটতে হাঁটতে সেই কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করেই জাইনাবের কি যেন হয়ে গেল। সে কুয়ার ভেতরে লাফ দিতে চাইছিল। সালমা যখন জিজ্ঞেস করে তুমি কি করছো এটা, জাইনাবের উত্তর তখন একটাই, আমি আমার বন্ধুদের সাথে খেলতে যাচ্ছি মা।
সালমা যখন জিজ্ঞেস করে তোমার বন্ধুরা কোথায়, সে উত্তর দেয় এই তো তারা কুয়োর ভেতরে। তখন জাইনাব সালমাকে পেছনে হাত দিয়ে ইশারা করলো। সালমা যখন পেছনে চায় কিছু সে দেখতে পারে না, যখন আবার সামনে চায় দেখতে পারে তার রক্তাক্ত স্বামীর অবয়ব, যেটা দেখে সে একটা চিৎকারই দেয়। সেই সাথে সবকিছুই স্বাভাবিক হয়ে যায়। কিন্তু জাইনাব কোথায় গেল? সে কি কুয়াতে পড়ে গেল? সালমা তো কাঁদতে থাকে। তখন কি বুঝে যেন সে হাঁটতে হাঁটতে চলে যায় জঙ্গলের ভেতর দিয়ে সেই গাছটার কাছে। সেখানে অনেক অনেক বাচ্চার অবয়ব সে দেখতে পাচ্ছিল। আর তখনই একটা ভয়ানক কিছু তার সামনে এসে পড়লে সে চিৎকার দিয়ে বসে পড়ে। আর আমরা দেখতে পারি সে তো সেই কুয়ার সামনেই রয়েছে। আর সেখানে জাইনাবও ছিল, কাশিম সেখানে উপস্থিত ছিল। আসলে কাশিম তাদেরকে প্রোটেক্ট করছিল। তারা বাড়িতে যাওয়ার পর এর পরের দিন আমরা দেখতে পারি সালমা গোসল করছে সেই টিনের ঘরটিতে। কিছুক্ষণ পর সে বুঝতে পারলো সে পানি দিয়ে নয়, পানির জায়গায় ছিল রক্ত, আর তাই দিয়ে গোসল করছে। এটা দেখে তো সে চিৎকার দেয়। সামনে দেখতে পারে একটা মহিলা এবং তার পেছনে অনেক অনেক ছেলে মেয়ে, তারা এগিয়ে আসছে। আর হঠাৎ করেই তার ভয়ানক রূপের স্বামী তাকে জড়িয়ে ধরে। সে তো আবারও চিৎকার দেয়, আর সেখানে নিসা চলে আসে। এবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়। রাতে সালমা কাশিমকে জিজ্ঞেস করে আপনারা কেন আমাকে কিছু বলছেন না, দয়া করে বলুন আমার স্বামী কোথায়, আর এসব কি হচ্ছে? তখন কাশিম তাকে বলে প্রথমে তুমি বলবে আর তারপর আমরা বলবো। সালমা বলে আমি কি বলবো? কাশিম বলে তোমরা কারা, এখানে কি করছো, আর কি জন্য এসেছো? আর সালমা তখন বলতে থাকে আমার বাবা মা নেই, আমাকে এক পরিবার দত্তক নিয়েছিল। বড় হওয়ার পর জামিলের সাথে বিয়ে হয়, সব ঠিকঠাকই যাচ্ছিল, কিন্তু আমরা কোনো সন্তান লাভ করতে পারিনি। অনেক দিন হওয়াতে মানুষ অনেক অনেক কথা বলতো, অপমান করত। আমরা অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো ফল পাইনি। আমরা যখন হতাশ তখন আমরা জাইনাবকে দত্তক হিসেবে নেই। তাকে অনেক ভালোবেসেছি, কিন্তু তাও নিজেদের সন্তানের যে একটি আক্ষেপ সেটা যেন পিছুই ছাড়ছিল না। হতাশাগ্রস্ত হয়ে অনেকবার নিজেকে শেষ করার চিন্তা করেছি। একদিন আমরা জানতে পারি এই গ্রামে একজন বৃদ্ধা মহিলা বাস করে, যার চিকিৎসায় সন্তান লাভ করা সম্ভব। তারপর কি হয় তা আমাদেরকে দেখানো হয়। তারা সেখানে যাওয়ার পর সেই কবিরাজ মহিলাটির বাড়িতে একটা অদ্ভুত বাচ্চা ছিল, যার কাছে জাইনাব গিয়ে বসে। পাশের রুমে তারা সেই বৃদ্ধা কবিরাজ মহিলার কাছে গেলে সবকিছু শোনার পর তিনি বলেন আমরা রাতের জন্য অপেক্ষা করব। মাগরিবের আজান পড়ে গেলে দেখা যায় সেই বৃদ্ধা মহিলাটি শুরু করেছে এক ভয়ঙ্কর রিচুয়াল। সালমাকে শুইয়ে তার পেটে এঁকে দিল কিছু নকশা। জামিলের কাছে সে জানতে চাইল তারা কি চায়, ছেলে নাকি মেয়ে। জামিল বলে ছেলে চায়। সেই বৃদ্ধা মহিলাটি তার হাতে তখন একটা পাত্র ধরিয়ে দেয় আর বলে তুমি পাশের ঘরে যাবে এবং সেখানে একটা মা ঘোড়া আর ছোট ঘোড়াকে দেখতে পাবে। তোমার কাজ হচ্ছে তাদেরকে ত্যাগ করা, ওদের কাছে বলি করা, এবং বড় ঘোড়াটার লিভার আর ছোট ঘোড়াটার হৃৎপিণ্ড বের করে সেগুলো নিয়ে আসবে আর রক্ত দিয়ে উজু করে শেষ রাতের সালাত আদায় করবে। যদি তোমরা ছেলে চাও তবে এটা করতেই হবে। এবার আমরা দেখতে পারি জামিল তাই করে। ঘোড়াগুলোকে শেষ করে তাদের লিভার আর হৃৎপিণ্ড নিয়ে রক্ত দিয়ে উজু করার পর নামাজ আদায় করে। এগুলো যখন নিয়ে মহিলার কাছে আসে তখন কিছু রক্ত দিয়ে মহিলাটি সালমাকে গোসল করায় এবং তাদেরকে বলে এবার তোমরা পাশের রুমে যাবে আর একান্তে সময় কাটাবে। তার মানে বুঝতেই পারছেন বন্ধুরা এখানে কি বলা হচ্ছে। আর তারপর বাকি কাজ সেই মহিলাই নাকি সামলে নেবে এবং তারা সেটাই করে। কিন্তু আমরা তো জানি সেখান থেকে ফেরার পরেই তাদের দুর্ঘটনা ঘটেছিল। সালমা কাসিমের কাছে এবার কাঁদতে কাঁদতে বলে আমি চাই না এখন এখানে থাকতে, আমার কাউকেই লাগবে না, আমি আমার পরিবারকে নিয়ে ফেরত যেতে চাই। সালমার কান্না দেখে নিসা সালমাকে সামলিয়ে অন্য ঘরে চলে যায়। আর আমরা কাসিমকে দেখতে পারি যে কিনা তার পেছনে থাকা একটা সৈনিকের ছবির দিকে তাকিয়ে থাকছিল। ঘুমানোর আগে দেখা যাচ্ছিল জাইনাব ক্রমশ বাহিরের দিকে যেতে চাইছিল। তার মা তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, বারবার কোথায় যেতে চাও? তার এক কথা সে তার বন্ধুদের সাথে খেলতে যাবে। জাইনাব সালমার কোনো কথাই শোনে না। বাহির থেকে অদ্ভুত ভয়ঙ্কর সব শব্দ বেশি আসছিল। জাইনাবকে বাহিরে যেতে আটকায় কাসিম। সালমা জিজ্ঞেস করতে থাকে আচ্ছা আপনারা কি লুকাচ্ছেন, এবার তো বলেন। আমি তো সবকিছু বললাম, এবার আপনি বলুন। কাসিম তখন বলে আমি বলবো, সব বলবো, তোমরা মনোযোগ দিয়ে শোনো, কিন্তু ভয় পেও না, এটি সত্য ঘটনা। আমাদের গ্রামের নাম সিনকুয়োসো।
অর্থাৎ জিনের গ্রাম। তার মানে বুঝতেই পারছো এখানে জিন রয়েছে। অবশ্য গ্রামের এত বাজে অবস্থা 25 বছর আগে ছিল না। আমি 25 বছর আগের সেই ভয়ঙ্কর ঘটনাটি বলতে যাচ্ছি, যা ছিল এই সব কিছুর শুরু। 25 বছর আগে এই গ্রামে জেহরা নামের একটি মেয়ে বাস করত। সে ছিল গ্রামের সুন্দরীদের মধ্যে অন্যতম। পুরো গ্রামের যুবকরাই তাকে বিয়ে করতে চাইতো। গ্রামের অন্যান্য মহিলারা তার সৌন্দর্য দেখে হিংসা করত। তবে জেহরা একটা ছেলেকে ভালোবাসতো, যার নাম আলী, এবং যে ছিল একজন আর্মি। তারা দুজনকে খুবই ভালোবাসতো। তবে তাদের দেখা হতো না, কেননা আলী বলেছিল, আমি প্রশিক্ষণ শেষ করে ফিরে আসব, তারপর বিয়ে করব, তুমি অপেক্ষা করো। জেহরাও অপেক্ষা করত দিনরাত। কিন্তু হঠাৎ একদিন জেহরার ঘরের দরজাতে কেউ কড়া নাড়ল। উপাস থেকে আলী বলছে, জেহরা দরজা খোলো, আমি আলী তোমার জন্য এসেছি। কিন্তু জেহরা ভয় পাচ্ছিল, কেননা এরকম সময় তো আলী আসার কথা নয়। কিন্তু কি আর করা, ভালোবাসার মানুষ এত রাতে ডাকছে, দরজা না খুলে কি পারা যায়? দরজা খোলার পর অবশ্য দরজার সামনে কেউ ছিল না, কিন্তু একটু সামনে গিয়ে আলীর নাম ধরে ডাকতেই সে অন্ধকার থেকে বের হয়ে আসে এবং তারা দুজন মিলিত হয়। কতদিন পর একজন আরেকজনকে দেখতে পেল। তারা চলে যায় গ্রামের পাশে একটি জঙ্গলে। সেখানে একটা গাছের নিচে বসে গল্প করছিল। জেহরা জিজ্ঞেস করে, তুমি তো ট্রেনিং এ ছিলে, কিভাবে আসলে? আলী বলে, আমি তোমাকে ছাড়া একটু থাকতে পারছিলাম না, জানো, চলেই আসলাম দেখতে। তবে আমি যে এসেছি এটা কাউকে কিন্তু বলো না। জেহরা বলে, কেন বলবো না? আলী বলে, যদি কেউ সেখানে কমপ্লেইন করে দেয় তাহলে আমাকে কিন্তু বাদ দেওয়া হবে। আর এরপর থেকেই তারা প্রতিদিন গভীর রাতে দেখা করত সেই জঙ্গলে। জেহরা হঠাৎ করেই খুব হাসি খুশি হয়ে যায়, যেগুলো গ্রামের মহিলাগুলোর কাছে খুব স্বাভাবিকভাবেই লক্ষণীয় ছিল, কেননা তারা এর আগে জেহরাকে এতটা খুশি দেখেনি। কিন্তু এর কয়েকদিন পরেই জেহরা আর আলী কিছু মানুষকে নিয়ে সেই জঙ্গলেই বিবাহ সম্পন্ন করে। আর সেখানে সেই গ্রামের ট্রেডিশন অনুযায়ী তাদের সেখানেই বাসর হয়। কিন্তু হঠাৎ করেই একদিন জেহরার কাছে খবর আসে আলী মারা গিয়েছে। যে খবরটা জেহরা শোনার পর একদমই সহ্য করতে পারে না। তখন কাশিম বলছিল সালমাকে, এভাবেই আমার ভাই মারা যায়। সালমা তখন বলে ওঠে, আপনার ভাই মানে? কাশিম বলে, আলী আমাদের বড় ভাই, এবং ছবিও দেখায়। সালমা তখন জিজ্ঞেস করে, সে কেন মারা গেল আর কি হয়েছিল? আর বন্ধুরা, এখান থেকে জানা যায় একটা টুইস্ট। সেদিন আর্মি ক্যাম্পে থাকতেই নিজেকে শেষ করে দিয়েছিল আলী। তবে এখানে সালমা জানতে চায়, তাহলে সেদিন জেহরা কার সাথে দেখা করেছিল, বিয়েটাই বা কার সাথে হয়েছিল? কাশিম তখন বলতে থাকে, সে আলী ছিল না, সে মানুষও নয়, সে আগুনের তৈরি। তার নাম নেওয়া আমাদের গ্রামে অভিশপ্ত। তার মানে আমরা তো ক্লিয়ার বন্ধুরা যে এটা ছিল জিন। তবে কেন মারা গেল আলী? আসলে জিন গিয়ে আলীর কাছে কুমন্ত্রণা দিয়েছিল যে জেহরা তোমাকে ছেড়ে অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলেছে, যার কষ্ট আলী সহ্য করতে পারেনি। কিন্তু জিন যে জেহরার সাথে খেলা করছে এটা তো সে এখনো জানে না। এই ঘটনার পর থেকে জেহরা নিজেকে ঘরের মধ্যে আটকে রাখত, কোনো খাবার খেত না। কিছুদিন পর সে চরম হতাশাগ্রস্ত হয়ে নিজেকে শেষ করতে চায়, কিন্তু পারে না। এরপর যখন সে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় আবার বাহিরে বের হয়, কিন্তু গ্রামের মানুষ তার শরীর দেখে বুঝে ফেলে যে জেহরা গর্ভবতী। এখন গ্রামের মানুষদের প্রশ্ন হচ্ছে, বিয়ে ছাড়া কিভাবে গর্ভবতী হলো জেহরা? অবশ্যই মেয়েটি চরিত্রহীন। এটি ছিল পুরো গ্রামের অপমান। সবাই তখন জেহরাকে অপমান করতে শুরু করে, এমনকি বাচ্চারাও তাকে অনেক জ্বালাতন করতে থাকে। কাসিম বলছিল, এমনকি আমার বাবাও জেহরাকে অপমান করেছিল। গ্রামের মানুষ সব বলছিল জেহরার ভেতরের সন্তান অপকর্মের ফল। কেউ চাইছিল না জেহরা এই গ্রামে থাকুক। সব অপমান, সব কষ্ট সহ্য করতে না পেরে সব সময় সে গ্রামের জঙ্গলে সেই গাছের নিচে বসে কাঁদত। আর তখনই সেখানে সেদিন প্রসবের সময় ঘনিয়ে আসলো। অন্যদিকে পুরো গ্রামবাসীরা জেহরাকে গ্রাম থেকে বিতাড়িত করার জন্য সিদ্ধান্ত নেয়। তারা জেহরার বাড়িতে জেহরাকে খুঁজতে যায়, কিন্তু তাকে পায় না। তবে বাড়ি ঘর ভাঙচুর করে। এদিকে জেহরার একটা সন্তান জন্ম হয়, কিন্তু তাকে দেখতে স্বাভাবিক লাগছিল না। যতই হোক, এটা তো তার বাচ্চা। অন্যদিকে সে দেখতে পারে মানুষজন তাকে মারতে আসছে। এটা দেখে সে তার বাচ্চাকে বাঁচানোর জন্য একটা কাঠের উপর রেখে নদীতে ভাসিয়ে দেয়। গ্রামের লোকজন এটা দেখতে পারে না। সবাই তাকে পেয়ে দৌড়িয়ে দৌড়িয়ে ইটপাটকেল ছুঁড়ে একটা কুয়ার সামনে এনে মেরে ফেলে। আর অবশেষে সবাই মিলে লাশটা সেই কুয়ার ভেতরে ফেলে দেয়। আর এভাবেই একটি মেয়ের জীবন ধ্বংস হয়ে যায়। তার মৃত্যুর পর থেকেই সবকিছু শুরু হয়। জেহরাকে ভালোবেসে যে জিনটা বিয়ে করেছিল, ভালোবেসেছিল, সেই জিন গ্রামবাসীর উপর প্রতিশোধ নিতে শুরু করে। কাশিম তখন সালমাকে জিজ্ঞেস করে, আচ্ছা, তুমি এখানে আসার পর একটা বাচ্চার শব্দ কি শুনতে পেয়েছ? সালমা বলে, না। কাশিম বলে, জেহরা মারা যাওয়ার পর থেকে এই গ্রামের প্রত্যেকটি মহিলা গর্ভবতী ঠিকই হতো, কিন্তু মহিলাদের অকাল প্রসবে বাচ্চাগুলো মারা যেত।
আর জীবিত হলে প্রতিটা বাচ্চা অদ্ভুত আকৃতির হতো, জানোয়ারের মতো, যাদেরকে ভয় পেয়ে সবাই মেরে ফেলতো। এ তো গেল না হওয়া সন্তানগুলো। আর যে সকল বাচ্চাগুলো আগে থেকেই ছিল, মধ্যরাতে তারা নিজেদের বাবা মাকে শেষ করে দিতে শুরু করলো। আর ধীরে ধীরে সবাই সেই কুয়াতে লাফ দিয়ে হারিয়ে যেতে শুরু করে। পরিশেষে যারা বেঁচে ছিল তারা সন্তান হারানোর বেদনায় নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। আর গ্রামটা হয়েছে মৃত্যুপুরী। আর এই অবস্থা থেকে আমি আর আমার স্ত্রী নিসাও বাঁচতে পারিনি। আমাদের বাচ্চাকেও তারা মেরে ফেলে। তবে সেই জিন কিন্তু আসে জেহারার রূপ ধরে শুধুমাত্র। আর জেহারাকে অপমান করার কারণে আমার বাবার আজকে এই অবস্থা, তিনি প্যারালাইজড হয়ে যায়। আর এই কারণেই আপনাকে আর আপনার মেয়েকে দেখতে পেয়ে সেফ রাখার চেষ্টা করছি আমরা চাই অন্তত জাইনাবের কোনো ক্ষতি না হোক। সালমা তখন বিষয়টা বুঝতে পারে। ঘুমাতে যাওয়ার সময় কাশিম সালমাকে বলে, আজ যদি কেউ ডাকে তাহলে ওঠো না, কোনো শব্দ পেলে সেটা মন দিয়ে শুনো না, আর যদি কিছু দেখে ফেলো তাহলে সেটার দিকে বেশিক্ষণ চেও না, কারণ আজকেই সেই দিন যেদিন জেহারাকে সবাই মিলে মেরে সেই কুয়াতে ফেলেছিল। আর আজকেই হয়তো সেই জিন জাইনাবকে নিয়ে যেতে পারে। কিন্তু ঘুমানোর সময় আমরা দেখতে পারছিলাম জাইনাব রহস্যময় ভাবে উঠে বাড়ি থেকে বের হয়ে চলে যায় সেই টিনের ঘরটিতে, যেখানে সে গিয়ে দেখতে পারে নিসা দোলনাতে কোনো এক বাচ্চাকে ঘুম পাড়ানির গান শোনাচ্ছে। কিন্তু হঠাৎ করে সেটা সেখান থেকে গায়েব। আর সামনেই সে দেখতে পায় জেহারা সহ অনেক বাচ্চা ছেলে মেয়েরা। এদিকে সালমা হঠাৎ করে টের পেয়ে দেখতে পারে জাইনাব তার সাথে নেই। তখন সেখানে তার সাথে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে শুরু করে। জেহারা সহ বাড়িতে থাকা প্যারালাইজড বৃদ্ধ ব্যক্তিটিকেও সে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সাথে ভয়ঙ্কর কিছু ঘটে। সে বাড়ি থেকে বের হয়ে পড়ে। একটু সামনে এগোতেই দেখতে পারে তার স্বামী জামিল জাইনাবকে ধরে রেখেছে, কিন্তু সে অনেকটা দূরে। সালমা তাদেরকে দেখে লক্ষ্য করে সামনে যেতে যেতেই চলে আসে সেই কুয়ার কাছে, যেখানে তার স্বামী জামিল জাইনাবকে ধরে রেখেছিল কুয়ার সামনে। বলছিল, সালমা, আমি চাই জাইনাবকে কুয়ার ভেতরে তাকে উৎসর্গ করতে, তাহলেই আমাদের নিজেদের রক্তের সন্তান তোমার পেটে চলে আসবে। কিন্তু সালমা কোনোভাবেই মানছিল না। বলছিল, আমার কোনো সন্তান প্রয়োজন নেই, তুমি এমনটা করো না। জাইনাব বলছিল, আমার জন্য চিন্তা করো না মা, আমি সেখানে আমার বন্ধুদের সাথে খেলবো, ভালো থাকবো। তখন আমরা দেখতে পারি সালমা অনেক কাঁদতে শুরু করে, আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আপনি সাহায্য করুন। সেখানে আমরা সেসব ছেলে মেয়েদের দেখতে পাচ্ছিলাম যারা এই কুয়াতেই শেষ হয়েছিল। তখন সে পেছনে চাইতেই দেখতে পারে জেহেরাকে। সেটা তাকে বলছিল, জাইনাবকে দিয়ে যা আর তোর নিজের ছেলেকে তোর গর্বে করে নিয়ে যা। জাইনাবকে উৎসর্গ করলেই তোর পেটে বাচ্চা আসবে, আর আমি তোদেরকে এখান থেকে যেতে দেব। কিন্তু সালমা কোনো কথাই শুনছিল না, যে কারণে জেহরা অনেক রেগে যায়, তাকে মারতে চলে আসে, কিন্তু মারতে পারে না। জেহরা আটকে যায় সালমার গলাতে একটা চিহ্ন দেখে, তাকে ছেড়ে দিয়ে চলে যায়। আর এখানে আসে ঘটনার একটা আসল টুইস্ট। আসলে সালমা হলো সেই সন্তান যে কিনা জেহরার গর্ভে ছিল আরো 25 বছর আগে। আর প্রসব হওয়ার পর সেই বাচ্চার গলাতেও আমরা এই চিহ্নটা দেখতে পারছিলাম। তার মানে বোঝা যায় সালমা জেহরার সন্তান, আর অবশ্যই নিজের সন্তানকে কেউ মারবে না। সালমা যখন উঠে তখন দেখতে পারে সেখান থেকে সবাই চলে গেছে, কিন্তু সামনে পড়ে রয়েছে তার স্বামী আর তার মেয়ের দেহ। আর এখানে ঘটনার সব থেকে বড় একটা টুইস্ট রিভিল হয়। দেখানো হয় সেদিন যখন তারা গ্রাম থেকে চলে আসছিল অ্যাক্সিডেন্টে, আসলে সবাই সেখানে মারা গিয়েছিল। মৃত্যুর আগে সালমার সামনে জেহরা আর সেই আলীর রূপ ধরে জিন এসেছিল নিসা আর কাসিমের মতো হয়ে। শেষে দেখানো হয় পুলিশ সেই দুর্ঘটনাস্থলে জাইনাব আর জামিলের লাশ পেলেও উধাও ছিল সালমার লাশ। কাশেম এবং তার স্ত্রী নিসাও তাদের বাড়ি থেকে উধাও ছিল। তারা কোথায় গিয়েছে গ্রামের কেউ বলতে পারে না। এবং কিছুদিন পর বৃদ্ধ প্যারালাইজড ব্যক্তিটাও মারা যায়, যেগুলো সেই গ্রামের মানুষদের মুখ থেকেই আমরা শুনতে পারছিলাম গল্পের শেষে। তারা বলছিল সালমা কোথায় গেল আর কাশিম নিসা দম্পতি কোথায় গেল, এটা আজও সবার অজানা আর রহস্য হয়ে রয়েছে। অনেকে বলে সালমাকে সেই জিন তার কাছে নিয়ে গিয়েছে। গ্রামটা এখনো অনেক অভিশপ্ত, যেখানে অনেক রহস্যময় প্রশ্ন এখনো রয়ে গিয়েছে, যেসবের উত্তর মানুষের আজও অজানা। তো বন্ধুরা, কেমন লাগলো সবার আজকের এই ঘটনা তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে একদমই ভুলবেন না। ভালো লাগলে বেশি বেশি লাইক, বেশি বেশি কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।